প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই ধ্বংসস্তূপ আর ছাই থেকেই জন্ম নেয় এক নতুন আশার, আর সেটাই হল জাতিসংঘ। চলুন আজ সেই গল্পটাই বিস্তারিতভাবে জানা যাক। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের বুকে একটা বিশাল ক্ষত তৈরি করেছিল। যেই পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, যেভাবে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়েছিল, পুরো দুনিয়াটাই এমন এক সংকটে পড়ে যায় যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সারা বিশ্ব থেকে একটাই আওয়াজ উঠেছিল, একটাই দাবি, যেভাবেই হোক এমন যুদ্ধ যেন আর কখনো না হয়। কিন্তু প্রশ্নটা হল, এই যে এত বড় একটা ক্ষত, এটা সারানোর জন্য বিশ্ব ঠিক কী পথ বেছে নিয়েছিল? এই ভয়াবহ সমস্যার সমাধান হিসেবেই কিন্তু ইতিহাসে প্রথমবার একটা সম্মিলিত নিরাপত্তা প্রচেষ্টা শুরু হয়েছিল। আর সেই চেষ্টারই নাম ছিল লিগ অফ নেশনস, বা বাংলায় আমরা যাকে বলি জাতিপুঞ্জ। এটা ছিল এক কথায় যুদ্ধের ভয়াবহতা থেকে জন্ম নেওয়া একটা অসাধারণ ধারণা, যার একমাত্র লক্ষ্য ছিল পৃথিবীতে যুদ্ধের চিরতরে অবসান ঘটানো। আচ্ছা, তাহলে বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। ১৯১৯ সালের ১০ই জানুয়ারি ভার্সাই চুক্তির মাধ্যমে এই লিগ অফ নেশনস তৈরি হয়। এর পেছনের মূল ভাবনাটা কিন্তু এসেছিল মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের বিখ্যাত ১৪ দফা থেকে। আসল উদ্দেশ্য ছিল একটাই, আলোচনা আর কূটনীতির মাধ্যমে দেশগুলোর মধ্যেকার সমস্যা মেটানো এবং বিশ্বশান্তি বজায় রাখা। কিন্তু এত মহৎ উদ্দেশ্য থাকা সত্ত্বেও শান্তির সেই স্বপ্নটা সত্যি হয়নি। লীগের কাঠামোতে শুরু থেকে এমন কিছু মারাত্মক দুর্বলতা ছিল যা শেষ পর্যন্ত পুরো বিষয়টাকেই ব্যর্থ করে দেয়। চলুন এবার সেই দুর্বলতাগুলো কি কি ছিল তা একবার দেখে নেওয়া যাক। লীগের এই ব্যর্থতার পেছনে কিন্তু বেশ কয়েকটা বড়সড় কারণ ছিল। ভাবা যায়, যে দেশটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থা তৈরির জন্য সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিল, সেই দেশটাই এর সদস্য হল না। এটা তো শুরুতেই একটা বিশাল ধাক্কা। এরপর দেখুন, লীগের নিজের কোনো মিলিটারি ফোর্স বা সামরিক বাহিনী ছিল না। তার মানে কোনো দেশ গায়ের জোরে কিছু করলে তাকে থামানোর মতো আসল শক্তিটাই তাদের হাতে ছিল না। হ্যাঁ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেটাও তেমন কোনো কাজে আসতো না। আর শেষমেশ যখন ইতালি বা জাপানের মতো বড় বড় শক্তিগুলো আগ্রাসন শুরু করল, লীগ তাদের থামাতে পুরোপুরি মানে কমপ্লিটলি ফেল করে। এই যে কাঠামোগত দুর্বলতার কথা বললাম, বাস্তবেও কিন্তু এর ভয়ঙ্কর প্রভাব দেখা গিয়েছিল। যেমন ধরুন ১৯৩১ সালে জাপান যখন মাঞ্চুরিয়া আক্রমণ করল, লীগ কিছুই করতে পারল না। আবার ১৯৩৫ সালে ইটালি আবিসিনিয়া মানে আজকের ইথিওপিয়া দখল করে নিল। লীগ নিষেধাজ্ঞা দিল ঠিকই, কিন্তু তাতে কোনো কাজই হল না। আর সবশেষে ১৯৩৯ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তখন তো এটা পরিষ্কার হয়ে গেল যে লিগ অফ নেশনস চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। তবে লীগের এই ব্যর্থতা থেকে বিশ্ব একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল। আর সেই শিক্ষা থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যেই একটা নতুন এবং আরও অনেক বেশি শক্তিশালী আন্তর্জাতিক সংগঠন তৈরির কাজ শুরু হয়ে যায়। আর তার নামই হল জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। জাতিসংঘ কিন্তু একদিনে হুট করে তৈরি হয়নি। এর পেছনে একটা লম্বা প্রক্রিয়া ছিল। এর প্রথম বীজটা বোনা হয়েছিল ১৯৪১ সালের লন্ডন ঘোষণায়। এরপর আটলান্টিক চার্টারে রুজভেল্ট এবং চার্চিল ঠিক করেন যে যুদ্ধ শেষ হলে দুনিয়াটা কেমন হবে। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এই নামটা প্রথমবার অফিসিয়ালি ব্যবহার করা হয় ১৯৪২ সালে ওয়াশিংটন ঘোষণায়, যেখানে ২৬টা দেশ সই করেছিল। এরপর মস্কো, তেহরান, ডাম্বারটন ওকস, ইয়াল্টার মতো বড় বড় কনফারেন্সে এর পুরো কাঠামোটা, বিশেষ করে নিরাপত্তা পরিষদ আর ভেটো ক্ষমতার মতো বিষয়গুলো ফাইনাল করা হয়। আর সবশেষে ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টা দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। আর ঠিক এভাবেই জন্ম হয় আজকের জাতিসংঘের। তো প্রশ্ন আসতেই পারে, জাতিসংঘকে কিভাবে লিগ অফ নেশনসের চেয়ে ভালো আর শক্তিশালী করে ডিজাইন করা হলো? আসল উত্তরটা কিন্তু এর গঠনের মধ্যেই লুকিয়ে আছে।
জাতিসংঘকে বানানোর সময় লিগ অফ নেশনসের ভুলগুলো থেকে খুব ভালোভাবে শিক্ষা নেওয়া হয়েছিল। যেমন লিগে আমেরিকার মতো বড় শক্তিই ছিল না, কিন্তু জাতিসংঘে শুরু থেকেই বিশ্বের সব বড় শক্তিকে রাখা হয়। লিগের কোনো সামরিক শক্তি ছিল না, কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রয়োজনে মিলিটারি ফোর্স ব্যবহারের অনুমোদন দিতে পারে। আর সবচেয়ে বড় যে পার্থক্য, লিগের যে কোনো সিদ্ধান্ত পাশ করতে সবার সম্মতি লাগত, যা প্রায় কাজ আটকে দিত। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সব সদস্য দেশের জন্য বাধ্যতামূলক। জাতিসংঘের পুরো কাজকর্ম মূলত 6টা প্রধান অঙ্গ বা অর্গানের মাধ্যমে চলে। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওছি পরিষদ, যা অবশ্য এখন আর সক্রিয় নেই, আন্তর্জাতিক বিচার আদালত, আর হলো সচিবালয়। এই সবগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বজায় রাখার মূল দায়িত্বটা কিন্তু এদেরই। আর আগেই যেমনটা বললাম, এদের সিদ্ধান্ত কোনো সুপারিশ নয়, বরং সব সদস্য দেশের জন্যই বাধ্যতামূলক। লীগের ব্যর্থতা থেকে পাওয়া এটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা। নিরাপত্তা পরিষদের ক্ষমতার একেবারে কেন্দ্রে আছে 5টা স্থায়ী সদস্য দেশ: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর প্রত্যেকের হাতে আছে ভেটো ক্ষমতা। এর মানে হল, এই 5টা দেশের মধ্যে যে কোনো একটা দেশও যদি কোনো প্রস্তাবে আপত্তি জানায়, তাহলে সে প্রস্তাব আর পাস হবে না। এই ভেটো ক্ষমতা জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী, আবার একই সাথে সবচেয়ে বিতর্কিত একটা বিষয়। কিন্তু কথা হলো, 1945 সালে যে কাঠামোটা তৈরি হয়েছিল, সেটা কি আজকের একবিংশ শতাব্দীর জন্য একইভাবে কার্যকর? দেখুন, জাতিসংঘ একটা পরিবর্তনশীল সংগঠন, আর বর্তমানে এর মূল ক্ষমতা কাঠামো নিয়ে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আর বিতর্ক তৈরি হচ্ছে। আর এটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজয়ী শক্তিদের নিয়ে যে নিরাপত্তা পরিষদ বানানো হয়েছিল, সেটা কি আজকের এই বদলে যাওয়া বিশ্বের ঠিকঠাক প্রতিনিধিত্ব করতে পারছে? এই নিয়েই কিন্তু এখন সংস্কারের বিতর্কটা চলছে। এই সংস্কারের জন্য কিন্তু বেশ কয়েক রকমের প্রস্তাবনা সামনে এসেছে। যেমন জি4 দেশগুলো, মানে ব্রাজিল, জার্মানি, ভারত আর জাপান, তারা বলছে ভেটো ক্ষমতা সহ আরও 6টা স্থায়ী সদস্যপদ যোগ করা হোক। আফ্রিকান ইউনিয়ন আবার আফ্রিকার জন্য অন্তত 2টো স্থায়ী আসনের দাবি জানাচ্ছে। এদিকে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান 2টো মডেলের কথা বলেছিলেন: 1, ভেটো ক্ষমতা ছাড়া নতুন স্থায়ী সদস্য যোগ করা, আর 2, নতুন কোনো স্থায়ী সদস্য না বাড়িয়ে দীর্ঘমেয়াদী, মানে 8 বছরের জন্য সদস্যপদ তৈরি করা, যা পরে আবার রিনিউ করা যাবে। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ডার একটা অসাধারণ উক্তি আছে, যা সংস্থাটার আসল উদ্দেশ্যকে খুব ভালোভাবে তুলে ধরে। তিনি বলেছিলেন, জাতিসংঘ মানবতাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়নি, বরং তাকে নরক থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে। এটা আসলেই একটা চলমান এবং হয়তো কখনো শেষ না হওয়া এক মিশন। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই: বিশ্বের এই শান্তিরক্ষক কি আগামী দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য সত্যি সত্যি প্রস্তুত? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।